আসসালামু আলাইকুম। সাংহাই থেকে আজকে আমরা চলে আসলাম বেইজিংয়ে। তো বেইজিংয়ে আমরা কি দেখলাম, কি করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনারা যদি সাংহাইয়ের ব্লগ দেখতে চান আমি লিংক ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। তো সকাল সকাল আমরা এখন বেইজিং রেলওয়ে স্টেশনে এবং এখানে প্রচণ্ড ঠান্ডা -8 ডিগ্রি সেলসিয়াস। এত ঠান্ডার অভিজ্ঞতা এর আগে আমাদের কখনো হয়নি। এখন আমরা বেইজিং রেলওয়ে স্টেশন থেকে একটি ক্যাব বুক করে নিলাম এবং এখন আমরা চলে যাচ্ছি হোটেলে ব্যাগ রেখে আমরা চলে যাব দ্য ফরবিডেন সিটি দেখার জন্য। তো আমরা চলে এলাম দ্য ফরবিডেন সিটি দেখার জন্য। এখানে এই ক্যারামেল ক্যান্ডিগুলো খুব ভালো লেগেছিল এবং খেতেও বেশ। ফরবিডেন সিটিতে ঢোকার জন্য আগে থেকেই অনলাইনে টিকিট কেটে আসতে হবে। টিকিট পার হেড $8 করে। এখানে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, এই যে লেকের পানি সব বরফ হয়ে গিয়েছে, কারণ এখন -8 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা যতই বাড়তে থাকবে ততই বরফগুলো গলে আবার পানি হয়ে যাবে। একটা কথা বলে রাখা ভালো, যদি ঠান্ডায় কাবু হতে না চান ডিসেম্বরে চায়নায় না আসাই ভালো। তবে আমাদের মতো যদি ঠান্ডার অভিজ্ঞতা নিতে চান তবে আসতে পারেন, খুব একটা খারাপ লাগবে না। আমরা ঢুকে পড়লাম ফরবিডেন সিটিতে। এই ফরবিডেন সিটিটি হচ্ছে মিং এবং কিং সাম্রাজ্যের প্যালেস। এই প্যালেসটি 1406 থেকে 1420 সালের মধ্যে মিং ডাইনেস্টি বানিয়েছিল। এই ফরবিডেন সিটিটি 180 একর জমির উপরে নির্মিত এবং এখানে প্রায় 980টি বিল্ডিং এবং 8000 রুম রয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রাচীন প্যালেস কমপ্লেক্স এবং এই ফরবিডেন সিটিটি শীতকালে সোমবার ব্যতীত প্রতিদিন সকাল 8:30 থেকে 4:30 পর্যন্ত এবং অন্যান্য সময়ে 8:30 থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে আসার প্ল্যান করার পর থেকেই একটা কোয়েশ্চেন মাথায় ঘুরছিল যে কেন এটাকে ফরবিডেন সিটি বলা হয়। তো পরে জানলাম যে এটাকে ফরবিডেন সিটি বলা হয় কারণ যখন সম্রাটরা শাসন করতেন তখন এখানে সাধারণ মানুষের প্রবেশের কোনো উপায় ছিল না, মানে সাধারণ মানুষ এখানে ঢুকতে পারতো না। ফরবিডেন সিটি থেকে বের হয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিলাম। চাইনিজরা পোকামাকড় খেতে অনেক পছন্দ করে। এখানে বেশ কিছু পোকামাকড় যেগুলো তারা বিভিন্নভাবে খেয়ে থাকে। এরপর আমাদের তিয়ানমান স্কয়ার যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আগে থেকে টিকিট বুকিং না থাকায় আমরা যেতে পারিনি। আমাদের জানা ছিল না যে আগে থেকে টিকিট বুক করে তারপরে আসতে হয়। তো আমরা চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। এরপর আমরা চলে এলাম টেম্পল অফ হেভেনে। এই টেম্পল অফ হেভেনটি নির্মাণ করা হয়েছিল 1420 সালে মিং ডাইনেস্টির সময়। 1998 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে পার হেড $5। এখন আমরা একটা ক্যাব নিয়ে চলে যাচ্ছি সানলিটুন এরিয়াতে। সানলিটুন এরিয়া হচ্ছে বেইজিংয়ের সবচেয়ে হ্যাপেনিং প্লেস, যেটি শপিং, নাইট লাইফ, বার্স, ক্যাফে এগুলোর জন্য পরিচিত। তো আমরা এখন এই এরিয়াটা একটু ভালো করে ঘুরে দেখব। এরপর আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম আমাদের হোটেলে।
পরদিন খুব ভোরে আমরা ঘুম থেকে উঠলাম। আজকে আমরা যাব গ্রেট ওয়াল দেখার জন্য এবং এজন্য আমরা একটা ট্যুর গ্রুপ থেকে প্যাকেজ নিয়েছিলাম, যেটির কস্ট পড়েছিল 3 পারসনের জন্য $41। আপনারা চাইলে নিজেরাও যেতে পারেন, তবে সেক্ষেত্রে এটা একটু টাইম কনজিউমিং হবে। যাই হোক, আমরা পিক আপ পয়েন্টে চলে গিয়েছিলাম এবং পিক আপ পয়েন্ট থেকে আমাদেরকে তারা পিক করে নিয়েছিল। আমরা trip.com এর মাধ্যমে এই ট্রিপটি বুক করেছিলাম। গ্রেট ওয়ালের 5টা সেকশন দিয়ে আপনি ভিজিট করতে পারেন। আমরা গিয়েছিলাম মাতিয়ান ইউ গ্রেট ওয়াল, যেটা সবচেয়ে ন্যাচারালি বিউটিফুল এবং লেস ক্রাউডেড। তো আমরা মাতিয়ান ইউ গ্রেট ওয়ালের সেকশনে চলে এসেছি। এখন আমরা কেবল কার দিয়ে গ্রেট ওয়ালের দিকে যাব। কেবল কার ছাড়াও হাইকিং করে গ্রেট ওয়ালে যাওয়া যায়, তবে যেহেতু আমাদের সময় ছিল কম এবং আমরা ট্যুর গ্রুপের সাথে এসেছি, সো আমরা কেবল কার দিয়েই গ্রেট ওয়ালের দিকে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পরই গ্রেট ওয়ালের দেখা মিলল। ওই যে দেখা যাচ্ছে গ্রেট ওয়াল। তো আমরা চলে এসেছি গ্রেট ওয়ালে। এখন আমরা স্টেয়ার দিয়ে গ্রেট ওয়ালের একেবারে আপার পার্টে মানে হাইয়েস্ট পয়েন্টে উঠব। প্রায় 2000 বছর আগে মঙ্গোলিয়ান জলদস্যুদের হাত থেকে চায়নাকে রক্ষা করার জন্য এই গ্রেট ওয়ালের নির্মাণ কাজ শুরু হয়। এই গ্রেট ওয়ালে বেশ কিছু দুর্গ এবং ওয়াচ টাওয়ার রয়েছে, যেগুলোর মাধ্যমে সৈন্যরা সিগন্যাল পাঠাতো এবং গার্ড দিত। এই পাশটা ইনার মঙ্গোলিয়া, মানে এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো মঙ্গোলিয়ান সাইড। আমরা ঘোরাঘুরি শেষ করে নিচে চলে এলাম কেবল কার দিয়ে। আমাদের ট্যুর গ্রুপ আমাদেরকে মেট্রো স্টেশনে নামিয়ে দিয়ে গেল। একটা মজার জিনিস দেখাই, এখানে স্টেশন, এয়ারপোর্ট সব জায়গায় এরকম পাওয়ার স্টেশন আছে, যেখানে পে করে আপনি পাওয়ার ব্যাঙ্কগুলো ইউজ করতে পারবেন। তো আমরা মেট্রো করে চলে এলাম বেইজিং এয়ারপোর্টে। এখান থেকে আমরা চেংডু যাব একটা ডোমেস্টিক ফ্লাইটে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে চেংডু পার্ট নিয়ে আবার দেখা হবে।